সাগরের চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সারা গায়ে অসহ্য যন্ত্রণা, যেন বড় বড় অনেক লোহার শলাকা তার শরীরে এফোর ওফোর করে দেয়া হচ্ছে। শ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে গলাটা যেন কেউ চেপে ধরেছে। কপালের সামনে শিরা দুটো ফুলে উঠেছে, মুখটা লাল, দেখে মনে হচ্ছে যেন চামড়া ফেটে এখনই রক্ত বেরিয়ে আসবে। ওর দম বন্ধ হয়ে আসছে, ছটফট করছে একটু বাতাসের জন্য, কিন্তু শ্বাস নিতে পারছে না। টলতে টলতে সাগর ঘর থেকে বেরিয়ে এলো। উঠোন পেরোলেই কচুবন। এক অমোঘ শক্তি যেন সাগরকে টেনে নিয়ে চলেছে ওই কচুবনের দিকে। সে টলতে টলতে চলল সেই কচুবনে ঢাকা জায়গাটার দিকে। বেশ খানিকটা জায়গা জুড়ে বড় বড় কচু গাছে ভর্তি হয়ে রয়েছে। সেখানে গিয়ে সাগর মুখ থুবড়ে পড়ে গেল। তার নাক মুখ দিয়ে এবার বেরিয়ে এসেছে রক্ত। চোখটা আস্তে আস্তে বুজে আসছে। শ্বাস নিতে না পারার জন্য তার মৃত্যু ঘনিয়ে আসছে। আচমকাই শরীরের বিভিন্ন জায়গার চামড়া ফেটে গেল। গল গল করে বেরিয়ে আসছে রক্ত। ধীরে ধীরে সেই ফাটা চামড়ার ভেতর থেকে বেরিয়ে আসছে সরু লিকলিকে সুতোর মতো কতগুলো অংশ। সেই অংশগুলো ধীরে ধীরে ঢুকে যাচ্ছে মাটির গভীরে। দেখে মনে হচ্ছে যেন কোনো গাছের শেকড়। রক্তে মাখামাখি প্রাণহীন শরীরটা থেকে এবার বেরিয়ে আসতে লাগলো সরু সূচের মতো সবুজ কিছু জিনিস। সেগুলো দেখতে দেখতে ওপরের দিকে উঠতে লাগলো। এবার সেগুলো থেকে বেরিয়ে এলো বড় বড় পাতা। সাগরের দেহটা ভরে ফেলল অনেকগুলো কচু গাছ। হঠাৎ একটা মুখ সেই দিকে এগিয়ে আসতে লাগলো। মুখটার চুল যেন খোলা হাওয়ায় উঠছে। পাগলের মতো সেই মূর্তি ছুটে এসে কচু গাছের উপর উপুর হয়ে পড়ল। অস্বাভাবিক চুকচুক এক আওয়াজ করে চাটতে থাকলো কচু গাছের গোড়ার কাছের রক্তমাখা মাটি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন অভিজিৎ চক্রবর্তীর কলমে গ্রাম বাংলার ভূতের গল্প রক্ত কচুর বিভীষিকা। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে পিয়ালি, বুবাই, বর্ণালী, দীপ্তিমান, সূর্যশঙ্কর ও আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন লেখক অভিজিৎ চক্রবর্তীর কলমে রক্ত কচুর বিভীষিকা। অজয় শহরের বাইরে কখনোই যায়নি। তার ছোট থেকে বড় হওয়া এই শহরে, পড়াশোনাও শহরে, এমনকি এতদিন কাজকর্ম যা করেছে সবই শহরে। তবে এবার তাকে যেতে হচ্ছে যে অঞ্চলে, সেটি শুধু গ্রামই নয়, একেবারে জঙ্গলে ঘেরা গ্রাম। তাই নিয়ে অজয় বেশ কিছুদিন ধরে যেমন অত্যন্ত উৎসাহী ছিল, তেমনি মনের মধ্যে একটা সংশয়ও কাজ করছিল। শহরের পরিবেশে বড় হওয়া ছেলে এরকম একটা পরিবেশে গিয়ে মানিয়ে নিতে পারবে তো? অজয় একটা বিখ্যাত আয়ুর্বেদ কোম্পানির কলকাতার অফিসে চাকরি করে। কোম্পানি একটা কারখানা খুলতে চায় মধ্যপ্রদেশের একটি জঙ্গল ঘেরা অঞ্চলে। কোম্পানি অজয়কে প্রমোশন দিয়ে এখানেই কাজে পাঠাতে চায়। অজয়ের বাবা একটা ভালো চাকরি করেন। অজয় ওর বাবা মার একমাত্র সন্তান, ফলে আর্থিক সমস্যা অজয়ের পরিবারের নেই। অজয়ের কলকাতা ছেড়ে চাকরির জন্য এত দূরে যাওয়ার ব্যাপারে ওর বাবা মায়ের একদমই সায় নেই, বরং
দুজনকেই বোঝাতে বোঝাতে অজয় বেশ ক্লান্ত। ওর যাবার কথা শুনে প্রথমেই মা বলেছিলেন, তোর বাবার কথাটা একটু শোন বাবা, এমন করিস না। কি শুনবো বলো তো মা, তোমরা তো আমার কথাটা বুঝতেই চাইছো না। বোঝার কি আছে? বাড়িঘর ছেড়ে, আমাদের ছেড়ে অত দূরে গিয়ে চাকরি করার কি দরকার বলতো? দেখো, আমি এমন সুযোগ আর হয়তো পাবো না, সুযোগ বারবার আসেও না। এটা আমার কাছে একটা দারুণ সুযোগ। কিসের দারুণ সুযোগ? তুই ছাত্র হিসেবে কত ভালো ছিলি, তুই চাইলে এরকম চাকরি আরও পেতে পারিস। মা, আমি ওষুধি গাছগাছরা নিয়ে যে এত পড়াশোনা করেছি, সেটা কি এমনি একটা চাকরি করার জন্য? আমার এতদিনের রিসার্চ, মনের মধ্যে পুষে রাখা একটা ইচ্ছে যে নতুন ওষুধ তৈরি করব, সেটা কি একটা চাকরি করার জন্য? একটা চাকরিতে কি আমার এই ইচ্ছেগুলো পূরণ হবে? তুই তো এখন চাকরির জন্যই সব কিছু ছেড়ে চলে যাচ্ছিস। হ্যাঁ, আপাতত হয়তো ছেড়ে যাচ্ছি, কিন্তু সেটাই সব না। তুই এখন যেখানে যাচ্ছিস সেখানেও কি তোর ইচ্ছা পূরণ হবে? হবে তো। তোমরা তো সেই কথাটাই বুঝতে চাইছো না। এত বড় একটা কোম্পানি, এখানে এত টাকা মাইনে দিয়ে আমাকে যখন পাঠাচ্ছে, তখন নিশ্চয়ই কিছু না কিছু তো একটা ব্যাপার আছেই। কি ব্যাপার আছে বুঝি না বাপু, তোর কাজ কি এখানে থেকে হতো না? আবার সেই এক কথা, না হতো না কি করেই বা হবে? তোমরা বোঝার চেষ্টা করো একটু। আমি আর বুঝে কি করব? তুই তো ঠিকই করে নিয়েছিস যে যাবি। আমরা এত তোকে বোঝানোর চেষ্টা করছি যে দেখ, আমাদের সংসারে অর্থের অভাব নেই, তুই আমাদের একমাত্র সন্তান। আমাদেরকে ছেড়ে এভাবে কোন এক জঙ্গলে ভর্তি গ্রামের মধ্যে গিয়ে বাস করবি? কি দরকার? ওফ, সেই তোমাদের একই কথা, বোঝালেও কোনোভাবে বুঝবে না। তুই কখনো কলকাতা ছেড়ে কোনো গ্রামে গেছিস? জানিস যে সেখানকার জীবনযাত্রা কেমন? এখন সেখানে ঠিক মতন খাবার দাবার তুই কোথায় পাবি? অসুখ করলে বা তোকে কে দেখবে? তুমি এত ভেবো না তো। আমাকে যখন কোম্পানি পাঠাচ্ছে, নিশ্চয়ই তারা কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করবে। অজয় মুখে ওর মা বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তার নিজের মনের মধ্যেই রয়েছে সংশয়। সে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে কিভাবে থাকবে, কেমন পরিবেশ তার জন্য অপেক্ষা করে রয়েছে, তাই বা কে জানে। রোহনকে নিয়ে থাকার জায়গাটা দেখতে এসে অজয় বেশ খুশি হল। রোহন ওর কোম্পানির একজন পিয়ন। অজয় গতকাল এখানে এসেছে। এসে খুবই হতাশ, কারণ সে ভেবেছিল এখানে বোধহয় বিরাট কিছু একটা কর্মযজ্ঞ চলছে, কিন্তু দেখল সেসব কিছুই না। কোম্পানি খুব ছোট করে পরীক্ষামূলকভাবে একটা কারখানা খুলেছে। স্থানীয়ভাবে পাওয়া কিছু গাছগাছরা থেকে দু ধরনের ওষুধ তৈরি করা হবে। ওষুধ তৈরি করা হবে ভুল, প্রাথমিকভাবে এখান থেকে ওষুধের কাঁচামাল সংগ্রহ করা হবে। এই সম্পূর্ণ কাজটার দেখভালের জন্য কোম্পানি ওকে এখানে পাঠিয়েছে। গতকাল সে সারাদিন কারখানার পাশেই একটা ছোট্ট ঘরে কাটিয়েছে। ওর জন্য কোম্পানি একটা বাড়ি ঠিক করে রেখেছে। সকাল হতে না হতেই সে তাই রোহনকে নিয়ে চলে এসেছে তার বর্তমান আস্তানাটা দেখতে। বাড়ির চারপাশটা দেখে সে খুব খুশি হলো। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চারিদিক। যদিও বাড়ির আশেপাশে বসতি খুব একটা নেই, তবুও সে প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুবই খুশি হলো। ছোট থেকে শহরের কোলাহলের মধ্যে তার বেড়ে ওঠা, এখানে মুক্ত প্রকৃতির মাঝে তার মনে হলো সে যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারবে। রোহন কারখানার আরও দুজনকে সঙ্গে নিয়ে বাড়িটা পরিষ্কার করে দিল। অজয় সেদিনই বাড়িতে চলে এলো। এখান থেকে তার কর্মস্থল খুব বেশি দূরে নয়, তার ফলে থাকার বা যাতায়াতের অসুবিধা একেবারে নেই বললেই চলে। কিন্তু অসুবিধাটা হলো খাওয়ার। জঙ্গলের মধ্যে কারখানা এবং বাড়ি, এখানে আশেপাশে কোথাও খাবারের দোকান তো দূরের কথা, একটা চায়ের দোকানও নেই। ফলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তাকেই সব রান্নাবান্না করতে হয়। 5-6 দিন বাদে বাদে দূরের ছোট একটা গঞ্জ ধরনের এলাকা থেকে সে চাল, ডাল, তরিতরকারি ইত্যাদি নিয়ে আসে। এভাবেই চলছিল। রবিবার কারখানা ছুটি থাকে। সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা নিয়ে বাড়ির সামনের দিকের বারান্দায় অজয় গিয়ে বসে।
আজকে ছুটি বলে তার রান্না করার তেমন তাড়া নেই। এমন সময় এক মহিলা এলেন। দেখেই বোঝা যায় এই অঞ্চলেরই বাসিন্দা। পরনে শাড়ি, কিন্তু শাড়ি পরার ধরনটা বাঙালির মতো নয়। শাড়িটা ময়লা। মহিলার মাথায় অনেক চুল। সামনে থেকে দেখে বোঝা যাচ্ছে যে চুলের ঢল কোমর ছাপিয়ে নেমেছে, কিন্তু চুলগুলো রুক্ষ, চুলে কোমলতার অভাব। কেমন যেন শক্ত শক্ত মনে হচ্ছে। দীর্ঘদিন তেল জল না পড়ার জন্যই হয়তো এমন হয়েছে। মহিলা সোজা এসেই অজয়কে বলল, বাবু রান্নার লোক চাই। অজয় অবাক হয়ে গেল। শহরে অনেক বাড়িতেই রান্নার লোক থাকে, কিন্তু এইরকম জঙ্গলে পরিবেশেও যে রান্নার লোক পাওয়া যেতে পারে তা সে ভাবতেই পারেনি। সে বলল, কি রান্না করবে আপনি? হ্যাঁ বাবু, আমি রান্না করব। আগে কখনো কোনো বাড়িতে রান্না করেছেন? হ্যাঁ বাবু, করেছি তো। তা কোথায় কোথায় রান্না করেছেন? মহিলা একদিকে হাত দেখিয়ে বললেন, ওই দিকে একটা কারখানা আছে, সেখানে কয়েকজনের বাড়িতে আমি রান্না করতাম। মহিলা যেদিকটা হাত দিয়ে দেখালো সেদিকটা অজয়ের কারখানা নয়। অজয় মনে মনে ভাবল, হয়তো ওই দিকে দূরে অন্য কোনো কারখানা আছে। সে আবার জিজ্ঞেস করল, তা সেখানে এখন আর রান্না করেন না? না, কেন? সেখানে তো বাবুদের অফিসে ক্যান্টিন শুরু হয়ে গেল। বাবুরা আর বাড়িতে রান্নার ঝামেলা রাখতে চাইলেন না। অজয় নিঃশ্বাস ফেলে ভাবল যে তার কারখানাতেও এরকম একটা ক্যান্টিন চালু হলে খুব ভালো হতো, কিন্তু তা যখন সম্ভব নয় তখন তাকে বাড়িতেই রান্না করে খেতে হবে। একজন রাঁধুনি পাওয়া গেলে তো খুবই ভালো হয়, কিন্তু এই মহিলাকে রাখা কি ঠিক হবে? এবার অজয় বলল, আমি তো আপনাদের এখানকার খাবার খেতে পারি না। মহিলা আগ্রহের সাথে বললেন, আমি সব রকম রান্না রাঁধতে পারি বাবু। বেশ, তাহলে মাইনে কি নেবেন বলুন? সেটা আমি আর কি করি বলবো, এখন সমস্যায় পড়েছি। আপনি যা দিবেন তাই নিব। সেদিন থেকেই মহিলা রান্নার কাজে নিযুক্ত হয়ে গেলেন। মহিলার নাম রুমানি। অজয় মনে মনে ভাবল, মহিলাকে তো রান্নার কাজে রেখে দিলাম, কে জানে কাজটা ঠিক হলো কিনা। চিনি না শুনি না একজন অপরিচিতকে এইভাবে কাজে বহাল করা বোধহয় ঠিক হলো না। কিন্তু এখানে আমি আর কাকেই বা চিনি? রান্নার কাজে একজন মানুষ তো আমার এমনিতেও দরকারই ছিল। তাহলে কাজে রাখতে হলে যাকে রাখতাম সে তো আমার অপরিচিতই হতো। কিন্তু অল্প সময়ের মধ্যেই তার চিন্তা দূর হয়ে গেল। খেতে খেতে সে নিজের মনেই ভাবল, না, রুমানির রান্নার হাত আছে বলতেই হবে। এই কদিন আমাকে নিজেকেই রান্না করে খেতে হয়েছিল। আমি বাড়িতে ছোট থেকে কোনোদিনও রান্না করিনি। রুমানি রান্না করতে আসায় আমি সকালবেলায় উঠে একঘেয়ে রান্নার কাজ করার হাত থেকে মুক্তি তো পেয়েছি, উপরন্তু রোজ বেশ মুখরোচক বিভিন্ন পদের রান্নার স্বাদও নিতে পারছি। রুমানি সকাল 7টা নাগাদ আসে। সকাল 8:30টার মধ্যে তার রান্না কমপ্লিট। 9টা, 9:15টার মধ্যে অজয় খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যায়। তরি তরকারি কেনার দায়িত্বটাও অজয় রুমানির উপর ছেড়ে দিয়েছে। রুমানি আশেপাশের গ্রাম ঘুরে বিভিন্ন তরি তরকারি কিনে নিয়ে আসে। মাছ এখানে কম পাওয়া গেলেও টাটকা শাকসবজি এবং দেশি মোরগ সেই খামতিটা পুষিয়ে দিচ্ছে। কিন্তু সমস্যা হলো কদিন পরেই। সেদিন পরপর দুটো ঘটনা ঘটল। সকালে খেতে বসেই অজয়ের ভুরু কুঁচকে গেল। থালার পাশে বাটিতে এটা কি? কচু। অজয় রুমানিকে ডাকল। এটা কি রান্না করেছেন? রুমানি বলল, খেয়ে দেখুন বাবু, আমার হাতের কচুর শাক খেয়ে অনেকেই মুগ্ধ হয়েছেন, আপনিও হবেন। অজয় বিরক্ত হয়ে বলল, না না, আমি কচু শাক খাই না, এইটা আপনি নিয়ে যান। রুমানি অনুনয়ের সুরে বলল, একটু মুগে দিয়ে দেখুন না বাবু। অজয় ভীষণ বিরক্ত হয়ে বলল, আপনাকে যেটা বলছি আপনি সেটাই করুন। আমি কচু শাক খাই না, আমাকে এই জিনিস রান্না করে আর কখনো দেবেন না। রুমানি এবার চুপচাপ বাটিটা তুলে নিয়ে গেল। কিন্তু অজয় কি কিছু ভুল দেখল? রুমানির চোখে কি একটা অস্বাভাবিক আগুন ঝিলিক দিয়ে গেল? বাটিটা তুলে নিয়ে যাওয়ার সময় রুমানির হাবভাবটা কি একটু অন্যরকম ছিল না? কিন্তু কচু শাক খেতে না চাওয়ায় মহিলার আচরণ এইভাবে পাল্টে গেল কেন? এটা তো খুব তুচ্ছ একটা ব্যাপার মাত্র। না না, সে নিশ্চয়ই ভুল দেখেছে।
সেদিন কারখানায় কাজের ফাঁকে কথায় কথায় সুমিতবাবু বললেন, না স্যার, আপনি কিন্তু জানেন না, আমাদের এই কারখানাটাকে আপনি যতটা নতুন ভাবছেন ততটাও কিন্তু মোটেই নয়। হ্যাঁ, খুব বেশি পুরনোও নয় অবশ্য, তবে এই কারখানায় যত কর্মী আপনি দেখছেন সবাই কিন্তু বেশিরভাগটাই নতুন। আমি এবং আমার মতো দু একজন আছেন যারা বেশ কিছুদিন ধরে আমরা কাজ করে চলেছি আর কি। তাই নাকি? সেটা তো জানতাম না। আপনি কি আরও একটা কথা জানেন? কি কথা? আপনি যে পোস্টে এখন কাজ করছেন সেই পোস্টে কিন্তু আগেও দুজন ছিলেন, তারা কিন্তু রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। বলেন কি? নিখোঁজ হয়ে গেছেন? হ্যাঁ, প্রথমত রণজয় হালদার এবং তারপরে সাগর সরকার। আচ্ছা, এদের নিখোঁজ হয়ে যাওয়ার কারণ কি? কারণ জানি না স্যার। পুলিশ তদন্ত করেনি? হ্যাঁ করেছে, কিন্তু কিছু পাওয়া যায়নি। এই অঞ্চলে প্রচুর বিষধর সাপ আছে শুনেছি, হয়তো জঙ্গলের মাঝে সাপে কামড়েছে। একটু হেসে সুমিতবাবু বললেন, সাপে কামড়ালে তো অন্তত লাশটা মিলতো, এখানে তো লোক দুজন একেবারে ভ্যানিশ হয়ে গেছে। বলেন কি? এ তো মারাত্মক ব্যাপার, আমাকে তো এই কথাগুলো আগে জানানো হয়নি। একটু থেমে অজয় আবার প্রশ্ন করে, আচ্ছা, এখানকার জঙ্গলে কি হিংস্র প্রাণী টানি আছে নাকি? তা তো আছেই, ভাল্লুক আছে, চিতা আছে, বাঘ থাকলেও থাকতে পারে। ওরে বাবা! আচ্ছা, মানুষ দুজনকে শেষ কোথায় দেখা গিয়েছিল? আপনি এখন যে বাড়িটাতে আছেন সেখানেই, ওই বাড়িটাতে ওদেরকে থাকতে দেওয়া হয়েছিল, সেখান থেকেই ওরা নিখোঁজ হয়ে যায়। সে কি কথা? এগুলো তো আমাকে আগে জানানো উচিত ছিল, আমাকে তো কেউই কিছু বলেনি। ও, তা তো আমি জানতাম না। আপনি প্লিজ আমার নামটা বলবেন না, কোম্পানি যদি জানতে পারে যে আপনাকে এই কথাগুলো বলেছি তাহলে কিন্তু আমার খুব বিপদ হবে। বিপদ? কি বিপদ হবে? আমার চাকরিটা চলে যেতে পারে। ও না না, আমি এই কথা কাউকেই বলবো না। আপনি একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, বাড়িটা একটু ফাঁকা জায়গার মধ্যে, আশেপাশে কোনো ঘর বাড়িও নেই। রাত বিরেতে কোনো হিংস্র পশু আক্রমণ করলে চিৎকার করেও কারো সাহায্য পাওয়া যাবে না। আর এই জঙ্গলের মধ্যে মোবাইলে নেটওয়ার্ক পাওয়ারও তো কোনো প্রশ্নই ওঠে না। দেখুন, হিংস্র পশু যদি আক্রমণ করত তবে তো কিছু অন্তত চিহ্ন পাওয়া যেত, এক্ষেত্রে তো তাও পাওয়া যায়নি। কি বলছেন? তার মানে হিংস্র পশু নয়? ভয়তে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে লোকগুলো নিখোঁজ হলোই বা কিভাবে? জানি না, তবে স্থানীয় গ্রামবাসীরা বলে এটা নাকি কোনো এক ওই অশরীরীর কাজ। অশরীরী মানে ভূত প্রেত নিয়ে এসব? হ্যাঁ। অজয় এবার হাহা করে ঘর কাঁপিয়ে হেসে ওঠে, বলে, আপনিও না? আপনি কি আমাকে ছোট বাচ্চা ছেলে পেয়েছেন নাকি? হ্যাঁ, এতক্ষণ ধরে ভূতের ভয় দেখানোর জন্য এরকম একটা গল্প বেঁধে বসেছেন? সুমিতবাবু মাথা নেড়ে বললেন, কি বলছেন স্যার, আমি আপনাকে ভয় দেখাবো? হ্যাঁ, তা কখনো হয়? গ্রামবাসীরা বলে তাই বললাম। তবে একটু সাবধানে থাকতে দোষ কি? দুজন অফিসার যে ওই বাড়ি থেকে নিখোঁজ হয়েছে সে কথা তো আর মিথ্যে নয়। তাই বলে ভূত এসে গিলে খাবে? হ্যাঁ, ছোট বাচ্চারা হয়তো এতে ভয় পেতে পারে, কিন্তু আমাদের মতো বড়রা ভূতের ভয় পাবে? অজয় ছোট থেকে শহরে বড় হয়েছে, বিজ্ঞান নিয়ে তার কাজ কারবার। এই সমস্ত কুসংস্কারকে সে কোনোদিনই তার মনের মধ্যে স্থান দেয়নি। জঙ্গলের মধ্যে যে মানুষেরা বসবাস করেন তাদের মধ্যে যে অনেক ভ্রান্ত ধারণা, কুসংস্কার থাকে সে তা জানে। তবে সে খোঁজ নিয়ে দেখেছে যে তার এখানে আসার আগে দুজন অফিসার যে নিখোঁজ হয়েছিল সেই খবরটা সঠিক। এটাই তার চিন্তার কারণ। সে ভেবে পায় না দুজন মানুষ কিছুদিনের তফাতে একই বাড়ি থেকে উধাও হয়ে গেল কি করে। তাদের উধাও হয়ে যাওয়ার কারণ কি হতে পারে? কোনো হিংস্র পশুর আক্রমণ, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? চোরা শিকারীরা অনেক সময় অনেক রকম নৃশংস কাজ করে। এই দুজন অফিসার উধাও হয়ে যাওয়ার পেছনে এমন কোনো চোরা শিকারীর হাত নেই তো? হিংস্র পশুর আক্রমণের তো কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাহলে এমন পাণ্ডববর্জিত জায়গায় দুটো মানুষ কোথায় গেল? সম্ভব অসম্ভব অনেক রকম কারণ সে ভেবে দেখল, কিন্তু কোন কারণ যে সঠিক তা তার মাথায় এলো না। যাই হোক,
এখন থেকে তাকে সাবধানে থাকতে হবে। ভূতের ভয় নয়, তার ভয় হিংস্র পশু আর মানুষকে। অনেক সময় এমন হয় যে আমরা কোনো কিছুর দিকে তাকাই কিন্তু তা দেখি না। অজয় এতদিন এখানে আছে, অথচ বাড়ির পাশের কচুবনটার দিকে সে ভালোভাবে দেখেইনি। তার অবশ্য একটা কারণ আছে, সে খুব একটা সময়ও পায় না। সকালবেলা বেরিয়ে যায় আর রাতে ফেরে। রবিবারটা আলসেমি করেই কাটিয়ে দেয় ঘরের ভেতরে। ফলে বাড়ির চারদিকটা দেখার মতো তার খুব একটা ফুরসত এখনো হয়নি। আজকে তার হঠাৎ মনে হলো বাড়ির চারদিকটা একবার ভালো করে দেখে রাখা দরকার। সাবধানের মার নেই। দরকার হলে অফিসে বলে বাড়ির চারপাশে একটা বেড়া দিয়ে দিতে হবে। অবশ্য বুনো জন্তু জানোয়ার বা চোরা শিকারী কাউকেই বেড়া দিয়ে আটকে রাখা যাবে বলে তো মনে হয় না। বাড়ির চারপাশটা দেখতে গিয়েই সে দেখতে পেল বাড়ির উঠোনের পাশেই অল্প কিছু জায়গা জুড়ে একটা কচু বন। কচু গাছগুলো দেখে সে নিজের মনেই বলে উঠল, আবার কেমন ধরনের কচু? আমি আজ পর্যন্ত অনেক ধরনেরই কচু গাছ দেখেছি, কিন্তু এই ধরনের কচু গাছ আমি আগে কখনো দেখিনি। পাতাগুলো সবুজ, কিন্তু পাতার মাঝখানে শিরা এবং কচুর ডাঁটাগুলো সব কালচে লাল। এই রংটা দেখলেই কেমন যেন লাগে। আবার কোন দেশি কচু কে জানে? এমন কচু তো আগে কখনো দেখিনি। তবে কচু গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। শহরের মানুষেরা এই গাছ দেখতে পেলে বাড়িতে নিয়ে গিয়ে সাজিয়ে রাখবে, আর এখানে কেমন যেন অযত্নেই পড়ে আছে। বাড়ির সামনেই একটা খোলা উঠোন। উঠোন পেরিয়ে গেলে একটা মাটির পায়ে চলা রাস্তা। এদিকে অন্য কোনো বাড়িঘর নেই, চারিদিকেই শুধু জঙ্গল। কোনো নির্দিষ্ট একরকম গাছের জঙ্গল নয়, বিভিন্ন ধরনের গাছ যেন একসাথে মিলেমিশে আছে। এদের মধ্যে কিছু গাছ অজয়ের চেনা, তবে বেশিরভাগ গাছই অচেনা। আর এই জন্যই তো তার এখানে আসা। বিভিন্ন রকম গাছগাছরা তাকে চিনে রাখতে হবে তার রিসার্চের জন্য। বাড়ি থেকে বেরিয়ে কারখানা যাওয়ার পথে যে বিরাট গাছটা পড়ে, দূর থেকে বট গাছের মতন মনে হলেও কাছে গেলে বোঝা যায় যেটা বট গাছ নয়। গাছটা অজয়ের অচেনা। বিরাট বিরাট ডালপালা মেলে অনেকটা জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। বটগাছের মতো অসংখ্য ঝুড়ি নেমেছে তার, কিন্তু গাছের ছোট ছোট গোল গোল পাতাগুলো জানান দেয় এই গাছটা বট, অশ্বত্থ বা পাকুড় নয়। অজয়কে যে বাড়িটায় থাকতে দেওয়া হয়েছে তাতে দুটো শোয়ার ঘর, একটা রান্নাঘর এবং একটা বারান্দা আছে। দুটো শোয়ার ঘরের সংলগ্ন আলাদা আলাদা টয়লেট আছে। এই শোয়ার ঘরের একটাতে অজয় থাকে, অন্য ঘরটা ফাঁকাই পড়ে থাকে। অজয় মনে মনে ভাবছিল রোমানিকে রোজ তার গ্রাম থেকে এখানে এসে রান্না করে দিয়ে যেতে হয়। জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা পথ। রোমানি যদি চায় তাহলে সে তার পরিবারকে নিয়ে এখানে এসে থাকতে পারে। সেই কথা বলবে ভেবেই অজয় সেই দিন রোমানিকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? এই আমি একাই। আর কেউ নেই? না বাবু, কেউই নেই। অজয় যেন খুব অবাক হয়ে গেছে, তাই সে দ্বিতীয়বার প্রশ্নটা করল। রোমানি বটি পেতে তরকারি কুটছিল। হাতের কাজ থামিয়ে সে ঘুরে তাকিয়ে বলল, আমার কোনো ভাই নেই। একটা বোন ছিল, কিন্তু ও একদিনের জ্বরে ভুগে অনেকদিন আগেই মারা গেছে। তারপর তো এক এক করে বাবা মা দুজনেই মরে গেল। বাবারে সাপে কামড়ালো, আর তারপর মাও যেন কেমন একটা হয়ে গেল। সেও আর বেশি দিন বাঁচল না। আর তোমার স্বামী? নেই। নেই মানে? মারা গেছে। কিছু বদমাস মানুষ ওরে মেরে ফেলেছে। অজয় আতকে ওঠে। মেরে ফেলেছে? কিভাবে? ও খুব ভালো মানুষ ছিল বাবু, সবার উপকার করত, কখনো কারোর কোনো খারাপ চাইতে দেখিনি। মন থেকে সবার ভালো চাইতো, সবার উপকার করত, সব সময় হাসি খুশি থাকতো। অজয় চুপ করে তাকিয়ে আছে। রোমানি বলল, জানেন, আমাকে দূরের শহরে না একবার ওই বায়োস্কোপ দেখাতে নিয়ে গেছিল। বায়োস্কোপ? হ্যাঁ, ইয়া বড় একটা ঘরের মধ্যে এত বড় বড় ছবি দেখা যায়। সুন্দর সুন্দর মানুষেরা ওখানে নাচে গান গায়।
ও, সিনেমা? হ্যাঁ, তাই হবে। কিন্তু তোমার স্বামী মানে মরদ, সে মারা গেল কিভাবে? এবার রোমানি চুপ করে থাকে, মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে থাকে, কি যেন ভাবে। অজয় বলে, না, বলতে যদি অসুবিধা থাকে তাহলে বলো না। রোমানি একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, বলতে আর কি অসুবিধা থাকবে বাবু? যে যাওয়ার সে তো চলে গেছে, আমি শুধু তার স্মৃতিখানা নিয়েই রয়ে গেছি। এখানকার গ্রামগুলোতে তখন মাঝে মাঝে ডাকাতি হতো, ডাকাতরা এসে সব লুটপাট করে নিয়ে যেত। গ্রামের মানুষেরা তো এমনি গরিব ছিল, তার উপর ডাকাতির ফলে একেবারে নিঃস্ব হয়ে যেত। নিজের বউ বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার সম্বলটাও তাদের থাকতো না। খুদকুশি করাই তখন একমাত্র রাস্তা। অনেকেই তাই করেছিল। আমার মরদ প্রথম এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ওই প্রথম সবাইরে বুঝিয়ে এক কাট্টা করে, যে যা হাতিয়ার পায় তাই নিয়ে গ্রামে গ্রামে পাহারা দেওয়ার ব্যবস্থা করতে থাকে। রোমানি আবার থামে, চুপ করে আবার কি যেন ভাবতে থাকে। অজয় অস্থির হয়ে তাড়া লাগায়, তারপরে কি হলো? তারপর একদিন বনের রাস্তায় ওরই একা পেয়ে ডাকাতেরা ঘিরে ধরে। প্রথমে হয়তো তর্কাতর্কি দস্তাদস্তি হয়েছিল। ও খুব শক্তিশালী মানুষ ছিল, কিন্তু একা এতগুলো মানুষের সাথেও পারবে কেমনে? আমরা পরের দিন ওর ধ্যাতলানো দেহটা জঙ্গলের মধ্যে খুঁজে পাই। ও, কিন্তু এই ডাকাতদের কোনো শাস্তি হয়নি? না, এমনি তাদের আর কোনো শাস্তি হয়নি, কিন্তু আসল শাস্তি ঠিকই হয়েছিল বাবুজি। যে যার যার কাজের শাস্তি ঠিকই পেয়েছিল। এরপর এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। ধীরে ধীরে অজয়ের মন থেকে এই ঘটনার কথাগুলো প্রায় মুছে গেছে। এমন সময় ঘটল সেই বীভৎস কাণ্ডটা। ইতিমধ্যে রোমানি তাকে বেশ কয়েকবার কচু রান্না করে খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই অজয় তাকে কচুর বাটি ফেরত নিয়ে যেতে বলেছে। আসলে কচু খাওয়ার বিষয়ে তার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। একবার কচু খেয়ে তার এমন শরীর খারাপ করেছিল যে ডাক্তারের কাছে পর্যন্ত যেতে হয়েছিল। তারপর থেকে কচু দিয়ে কিছু রান্না করা হলে সে তার থেকে শত হস্ত দূরে থাকে। কিন্তু মানুষের বিপদ যখন ঘনিয়ে আসে, তখন অনেক অসম্ভবও সম্ভব হয়ে যায়। অজয়ের ক্ষেত্রেও তাই হলো। সেদিন ছিল রবিবার। এই দিন অজয়ের ছুটি থাকে বলে রোমানি 2 বেলা রান্না করতে আসে। অজয় তাকে বহুবার না করেছে, বলেছে, অন্য দিনের মতো রবিবারও আপনি সকালবেলা রান্না করে চলে যেতে পারেন। রাতের জন্য একটু তরকারি রাখা থাকলে ভাতটা আমি নিজেই করে নিতে পারবো। আপনি শুধু শুধু এতটা কষ্ট করে কেনই বা আসবেন? রবিবার বিকেলে আপনার না আসলেও চলবে। কিন্তু রোমানি শোনেনি। অজয় না করলে তিনি চুপ করে থাকেন, আবার কখনো বলেন, কি বলেন বাবুজি? আপনি আবার রান্না করবেন? আপনার ভাত করতে হবে না, আমি আসবো, আমার কোনো তাকলিফ হবে না। ফলে তিনি রবিবার 2 বেলাই রান্না করতে আসেন। অজয় আর কিছু বলল না। এই অঞ্চলে মাছ প্রায় পাওয়াই যায় না, তার উপর আবার ইলিশ মাছ। কিন্তু সেদিন সেটাই হয়েছে। কাছের কোথাও ইলিশ মাছ বিক্রি হচ্ছিল। রোমানি সেদিন সন্ধ্যাবেলা 2টো ইলিশ মাছ নিয়ে এলো। মাছ দুটো দেখে অজয় খুব খুশি হয়েছে। যদিও দামটা বেচায় বেশি, তাহলেও বাড়ি থেকে এত দূরে এখানে কাজ করতে এসে যে ইলিশ মাছ পাওয়া যেতে পারে তা তো তার ভাবনারই বাইরে ছিল। আজ সে নিজেই রোমানিকে বলল, শুনেছি ইলিশ মাছের মাথা দিয়ে নাকি কচু শাক খুব খেতে ভালো লাগে। সঙ্গে সঙ্গে রোমানির চোখে যেন কিছু একটা ঝিলিক দিয়ে উঠল। অজয় ভাবল, কিছু মানুষ কিছু কিছু পদ রান্না করতে খুব ভালোবাসে, আর সেই রান্না অন্যদের খাইয়েও খুব তৃপ্তি পায়। রোমানির ক্ষেত্রেও বোধহয় তাই হয়েছে। তিনি বোধহয় কচু শাক করে সবাইকে খাওয়াতে ভালোবাসেন, তাই বারবার তিনি অজয়কে কচু শাক রান্না করে খাওয়াতে চাইছেন। অজয়ের কথা শুনে রোমানি বললেন, হ্যাঁ বাবুজি, ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুর শাক খুব ভালো লাগে। আপনি পারেন সেই রান্না? হ্যাঁ, পারি তো। আচ্ছা, আজকে তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করুন তো, দেখি খেয়ে কেমন লাগে। কিন্তু আপনি তো কচুর শাক খেতে চান না।
আজকে খাবেন তো? হ্যাঁ, আপনি যখন এত করে খাওয়াতে চাইছেন, আর তাছাড়া ইলিশ মাছটা যখন পাওয়া গেল। আচ্ছা, আমি তবে পাশের গ্রাম থেকে একটু কচুর শাক নিয়ে আসি। এখানে তো আশেপাশে তেমন ভালো কচুর শাক নাই। পাশের গ্রামে কিন্তু ভালো কচুর শাক পাওয়া যায়। ওরে বাবা, আবার আপনাকে পাশের গ্রামে যেতে হবে? হ্যাঁ, ওখানেই তো ভালো পাওয়া যাবে। না, তাহলে থাক, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না। আরে না না বাবু, কষ্ট আর কিসের, আমি যাব আর চলে আসব। আচ্ছা, সময় কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না। রোমানি কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো এবং রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। অজয় তার কম্পিউটার খুলে বসেছে। কোম্পানিকে রিপোর্ট পাঠাতে হবে। এখানে এই জঙ্গলের মধ্যে ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না। সে রিপোর্টটা তৈরি করে প্রিন্ট আউট বের করে নেবে, সেটাই পাঠিয়ে দিতে হবে হেড অফিসে। একবার রিপোর্ট করতে বসলে সেটা ছেড়ে ওঠা খুব মুশকিল, কারণ কাজটা বেশ জটিল এবং সময় সাপেক্ষ। এদিকে রোমানির রান্না হয়ে গেছে। তিনি ঘরের মাঝখানে খাবার বেড়ে ডাকাডাকি করতে লাগলেন, কিন্তু অজয়ের এখন কাজ ছেড়ে ওঠা সম্ভব নয়। সে বলল, আপনি খাবারগুলো ঢাকা দিয়ে রেখে যান, আমি পরে খেয়ে নেব। শুনে রোমানি বলল, কিন্তু ঠান্ডা হয়ে গেলেও আর খেতে ভালো লাগবে না। অজয় বলল, সে ঠিক আছে, আমার এখন অনেক কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ছেড়ে আমি উঠতে পারবো না। আপনি খাবারগুলোকে ঢাকা দিয়ে রাখুন, আমি পরে খেয়ে নিচ্ছি। রোমানি এবার চুপচাপ খাবারগুলো ঢাকা দিয়ে রেখে চলে গেল। কাজ করতে করতে হঠাৎ একটা বাসনের টুংটাং আওয়াজ পেয়ে অজয় তাকিয়ে দেখে একটা বিড়াল কখন যেন ঘরে ঢুকে কচুর বাটিতে মুখ দিয়েছে। বাটি থেকে ইলিশ মাছের মাথার টুকরোটা বার করে সে খাচ্ছে। যা, অজয়ের আর কচু শাকটা আজ খাওয়া হলো না। সে বিড়ালটাকে তাড়িয়ে দিয়ে আবার এসে কাজে বসল। কাজটা প্রায় শেষ হয়ে এসেছে এমন সময় হঠাৎ অদ্ভুত একটা আওয়াজ শোনা গেল। কোনো ছোটখাটো জন্তু যেন হঠাৎ গর্জন করে উঠল। কয়েক সেকেন্ড পরে আবার আওয়াজ। এবার আর গর্জন নয়, বরং আর্তনাদ বলাই ভালো। কয়েক সেকেন্ড পরেই আওয়াজটা কাতরানিতে পরিণত হলো। এবার আর অজয় চুপ করে বসে থাকতে পারল না। ঘরের পাশেই কিসের শব্দ হচ্ছে তা দেখা দরকার। সে টর্চ হাতে করে বাইরে বেরোলো। বেরিয়ে বুঝতে পারল আওয়াজটা আসছে কচু বনের কাছ থেকে। আজকে সম্ভবত পূর্ণিমা, চারিদিকে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। মায়াবী চাঁদের আলোয় প্রকৃতিও যেন মায়াবী হয়ে উঠেছে। শহরে থাকতে প্রকৃতির এই সৌন্দর্য চোখে পড়ে না। কচু পাতার উপর চাঁদের আলো পড়ে কেমন যেন চকচক করছে, তবে পাতাগুলোর অদ্ভুত রঙিন সৌন্দর্য এখন বোঝা যাচ্ছে না। সেগুলোর রং খোলে দিনের আলোয়। এখন ওর লাল অংশগুলো চাঁদের আলোয় কেমন কালচে দেখাচ্ছে। মনে হচ্ছে যেন রূপালী পাতার ফলকে কালচে লম্বা লম্বা শিরা উপশিরা। কিন্তু আওয়াজটা কিসের ছিল? অজয় কচুবনের দিকে একটু এগোতেই দেখতে পেল কিছুক্ষণ আগে যে বিড়ালটা তার পাতে মুখ দিয়েছিল, সেই বিড়ালটা কচুবনের কাছে মাটিতে পড়ে ছটফট করছে। তার গলা থেকেই বেরিয়ে আসছে একটা বিজাতীয় শব্দ। ওর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, যেন দম বন্ধ হয়ে আসছে ওর। হঠাৎ বিড়ালটার পেটের কাছে চামড়া অল্প ফেটে গেল। গল গল করে বেরিয়ে আসতে লাগলো রক্ত। তারপর তার শরীরের বিভিন্ন জায়গায় ফাটল ধরতে লাগলো। ফাটলগুলো ক্রমশ বাড়ছে। বিড়ালটার সারা শরীর রক্তে মাখামাখি। ছটফট করতে করতে একসময় সেটা স্থির হয়ে গেল। এখন যেন দেখতে লাগছে একটা রক্ত মাংসের দলা। তারপরই ফুটফুটে চাঁদের আলোয় অজয় নিঃশ্বাস বন্ধ করে দেখতে পেল বিড়ালটার শরীরের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা সরু মতো কিছু। সেটা বেরিয়ে এসে দ্রুতই আকাশের দিকে মুখ তুলে তার একটা পাতা মেলে দিল। কচু গাছ! আশ্চর্য, একটা গাছ একটা প্রাণীর শরীরের ভেতর দিয়ে। তাহলে এই কচু গাছগুলো কি? ওহ, কি বিভৎস, কি ভয়ঙ্কর! অজয়ের ভাবনা সম্পূর্ণ হলো না। আরো বিভৎস, আরো ভয়ঙ্কর কিছু দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল। সে দেখতে পেল একটা মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে কচু গাছটার দিকে। মূর্তিটা একটা নারী মূর্তি।
মূর্তির খোলা চুল হাওয়ায় উঠছে। ওপর থেকে চাঁদের আলো এসে পড়ায় মূর্তিটার মাথার ওপর চকচকে রূপলি রঙের হলেও মহিলার মুখটা দেখা যাচ্ছে না। পাগলের মতো টলতে টলতে সেই নারী মূর্তি হুমড়ি খেয়ে পড়ল কচু গাছটার ওপর। তারপর উন্মত্তের মতো গাছের গোড়া থেকে বিড়ালের রক্ত চেটে চেটে খেতে লাগলো। অজয় আর সহ্য করতে পারল না, চিৎকার করে উঠল। কে আপনি? সঙ্গে সঙ্গে সেই নারী মূর্তি অজয়ের দিকে ঘুরল। এ কি, কে এই মহিলা? এ তো রোমানি, কিন্তু কি বীভৎস তার রূপ! সারা শরীরে মাংস যেন দলা দলা হয়ে রয়েছে, সারা শরীরের চামড়া ফাটা, যেখানে সেখানে রক্ত বেরিয়ে শুকিয়ে রয়েছে। চামড়ার ফাটা জায়গাগুলো থেকে যেন এখনই রক্ত গড়িয়ে পড়বে। চোখ দুটো লাল, মুখের কষ বেয়ে রক্ত মিশ্রিত লালা গড়িয়ে পড়ছে। একটা বীভৎস পচা গন্ধ ছড়িয়ে পড়েছে। অজয়কে দেখে রুমানি উঠে দাঁড়ালো, টলতে টলতে এগিয়ে আসতে থাকলো অজয়ের দিকে, যেন কোনো অন্ধকারের জীব, যেন অন্ধকারের এক অশুভ শক্তি চাঁদের আলো গায়ে মেখে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। অজয়ের সব বোধ বুদ্ধি লোপ পেয়ে গেছে। কি করবে ও এখন? ঘরে ঢুকে যাবে, নাকি দৌড়ে এখান থেকে কোথাও পালিয়ে যাবে? ঘরে ঢুকে দরজা বন্ধ করলে এই অন্ধকারের অশুভ শক্তি কি ওকে ধরতে পারবে না? এখন কি করা উচিত বুঝতে না পেরে সে সোজা ছুটতে শুরু করলো রাস্তা দিয়ে। পেছনে যে কেউ একটা ছুটে আসছে তা পায়ের আওয়াজে টের পাচ্ছে ও। সামনেই সেই ঝাঁকড়া গাছটা দাঁড়িয়ে আছে। গাছটা পেরিয়েই জঙ্গল। অজয় গাছটার পাশ দিয়ে জঙ্গলে ঢুকে গেল। পেছনে যেন এখনো পায়ের শব্দ হয়েই চলেছে। অজয় এতক্ষণ কোন দিকে ছুটেছে নিজেই বুঝতে পারেনি। হঠাৎ দেখল ছুটতে ছুটতে সে একটা গ্রামে এসে পড়েছে। চারিদিক জঙ্গলে ঘেরা একটা ছোট্ট গ্রাম। গ্রামটায় খুব বেশি হলে 20-25টা ঘর বাড়ি, সব ছোট ছোট, মাটির ঘরে পাতার ছাউনি। গ্রামটা যেন রাতের ঘুমের মধ্যে রয়েছে, কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই। এই গ্রামে কি কোনো মানুষ থাকে, নাকি গ্রামটা পরিত্যক্ত? গ্রামের ভিতরে কিছুটা ঢুকেই সে একটা বাড়ির দরজায় গিয়ে আঘাত করল। চিৎকার করে বলল, কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? এই বাড়িতে কেউ আছেন? প্লিজ প্লিজ দরজাটা খুলুন। প্রায় সঙ্গে সঙ্গে ঘরের দরজার পেছন থেকে একটা আওয়াজ পাওয়া গেল। কেউ যেন দরজাটা খুলছেন। এবার খুলে গেল দরজাটা। ভেতরে দাঁড়িয়ে রয়েছে এক বৃদ্ধ। বৃদ্ধের হাতে একটা কেরোসিন তেলের ল্যাম্প খুব নিভু নিভু হয়ে জ্বলছে। সেই টিমটিমে আলোতে তার মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না। অজয় প্রাণের ভয়ে সঙ্গে সঙ্গে সেই ঘরে ঢুকে পড়ল। বৃদ্ধ মানুষটি হয়তো কিছুটা আন্দাজ করেছিলেন। তিনি দরজা বন্ধ করে দিলেন। তারপর অজয়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ দেখলেন, তারপর ভরাট গলায় বললেন, আপনি তো খুব হাঁপাচ্ছেন। ভরাট গলাটা যেন ঘর ছাড়িয়ে জঙ্গলের প্রকৃতির মধ্যে প্রতিধ্বনিত হয়ে গম গম করে উঠল। এইরকম রোগা এবং কুজো বৃদ্ধ মানুষের গলা দিয়ে যে এরকম আওয়াজ বেরোতে পারে তা না দেখলে বিশ্বাস করা যাবে না। তবে এইরকম নিস্তব্ধ পরিবেশে গলার আওয়াজটা যেন ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ছোট ঘরের একপাশে একটা কাঠের চারপাই, তার উপরে একটা ময়লা কাঁথা এলোমেলো অবস্থায় পড়ে আছে। কাঁথাটা একপাশে সরিয়ে চারপাইয়ের দিকে নির্দেশ করে বৃদ্ধ বললেন, আপনি এখানে একটু বসুন। অজয় তখনও হাঁপাচ্ছে। সে একটু সামলে নিয়ে বলল, একটু একটু জল হবে? ঘরের এক কোনায় একটা ঢাকা দেওয়া মাটির কলসি ছিল, উপরে একটা মাটির গ্লাস উল্টে রাখা। বৃদ্ধ সেই ঢাকা সরিয়ে মাটির গ্লাসে করে কলসি থেকে এক গ্লাস জল এনে দিলেন। ঠান্ডা সেই জলটা পান করে অজয় যেন কিছুটা ধাতস্থ হলো। জলটা কি খুব বেশি ঠান্ডা? না হলে জল পান করে তার বুকের ভেতরটা এভাবে জড়িয়ে যাচ্ছে কেন? একটু পরে বৃদ্ধ অজয়কে এক বাটি গরম দুধ খেতে দিলেন। এটা খেয়ে নিন, শরীরে বল পাবেন। আপনার যত ভয় দুশ্চিন্তা দূর হয়ে যাবে।
সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে? যে ভয় আমি পেয়েছি তার থেকে কি আমি মুক্তি পেয়ে যাব? তা বোধহয় আর কখনোই সম্ভব নয়। আজকে আমি যা দেখলাম, ও দুঃস্বপ্ন বোধহয় এর থেকে ভালো হয়। তাই? অবশ্যই। একটা একটা পেতনি নাকি ডাইনি তা জানি না। অজয়ের কথাটা শেষ হলো না। তাকে থামিয়ে দিয়ে বৃদ্ধ বললেন, আপনার সব কথা শুনবো, দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে সেটা খেয়ে নিন। তারপরে তো সারাটা রাত পড়ে আছে। এখানে বসে বসেই আমি আপনার কথা শুনবো। এক চুমুকে দুধটা খেয়ে নিন। দুধ খাওয়ার পর অজয় কিছুটা চাঙ্গা বোধ করল। কি এবার একটু ভালো লাগছে তো? হ্যাঁ, এবার ভালো লাগছে। শরীরে আর কোনো অস্বস্তিও নেই। আমি জানতাম দুধটুকু খেলে আপনার ভালো লাগবে। এবার বলুন তো, আপনার সাথে কি হয়েছিল? আমার বুদ্ধি শুদ্ধি সব গলিয়ে গেছে। আমি ভাবতে পারছি না যে এরকম অশুভ শক্তি পৃথিবীতে থাকতে পারে বলে। মানে আপনার কি ধারণা ছিল? আপনি কি ভাবতেন পৃথিবীতে অশুভ শক্তি নেই? হ্যাঁ, আমি সেটাই ভাবতাম। আর সেই অশুভ শক্তি যে মানুষের বেশ ধরে দিনের পর দিন দিনের আলোতে রাতের অন্ধকারে চোখের সামনে আসতে পারে, তা আমি কখনো ভাবতে পারিনি। কি বলছেন? অশুভ শক্তি আপনার সামনে এসেছিল? হ্যাঁ, একদিন নয়, দিনের পর দিন। ঠিক কি হয়েছিল বলুন তো? বৃদ্ধের প্রশ্নের উত্তরে অজয় তাকে সব জানাল। বৃদ্ধ তখন তাকে বললেন, আপনি না জেনে কাউকে কাজে রেখে ঠিক করেননি। অজয় জিজ্ঞাসা করল, কিন্তু ও কে? কে রোজ আমার বাড়িতে আসতো? কে আমাকে সকাল বিকেল 2 বেলা রান্না করে খাওয়াতো? সেই কি কচু বনে দেখা সেই বিভৎস মূর্তিটাই? হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন। আপনি কচু বনে যাকে দেখেছেন, সেই এতদিন আপনার চোখের সামনে দিনের আলোয় রাতের অন্ধকারে উপস্থিত হয়ে আপনাকে 2 বেলা রান্না করে দিয়েছে। সেই অশুভ শক্তির হাতের রান্নাই আপনি চেটে পুটে খেয়েছেন এই কদিন ধরে। তাহলে ও কে? ও কি রুমানি নয়? হ্যাঁ, ও রুমানি। ও এই গ্রামেই থাকতো। যে বাড়িতে আপনি এখন থাকেন, সেই বাড়িটা তখনও বড় অফিসারদের জন্য রাখা থাকতো। কিছুদিন পর পর অফিসার পাল্টে পাল্টে যেতেন, তাদের বদলি হয়ে যেত। একবার সেই বাড়ির এক বাবু নজর পড়ে ওর ওপরে। সুযোগ বুঝে সেই বাবু একদিন ওর ওপরে অত্যন্ত অত্যাচার করে। তারপর নিজের কুকীর্তি ঢাকতে ওকে এক ধরনের বিষাক্ত পাহাড়ি কচু খাইয়ে হত্যা করে। তারপর ওর দেহটা পুঁতে দেয় বাড়িটার পাশের খালি জমিতে, যেখানে এখন সেই বিষাক্ত কচুর জঙ্গল। তারপর থেকেই ওই বাড়িতে কেউ এলে রুমানির আত্মার মধ্যে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জেগে ওঠে। আচ্ছা, আপনি এত কথা কিভাবে জানলেন? এবার বৃদ্ধের চোখে আশ্চর্য এক ঝিলিক খেলে গেল। বৃদ্ধ বললেন, ও যে প্রথমে আমাকেই হত্যা করেছিল। আমি ছিলাম ওই বাড়ির কেয়ারটেকার। বিষাক্ত পাহাড়ি কচুর হদিশ যে ওই বাড়ির সাহেবকে আমি এনে দিয়েছিলাম। কথাটা শেষ হতে না হতেই বৃদ্ধ অজয়ের চোখের সামনেই অদৃশ্য হয়ে গেলেন। হঠাৎ অজয়ের গলার কাজটা কেমন যেন করে উঠল। সারা শরীরে এক অসহ্য জ্বালা শুরু হয়েছে। সে বুঝতে পারল না এমনটা কেন হচ্ছে। হঠাৎ তার নজর চলে গেল সামনে রাখা বাটির দিকে। সেখানে তখনও কিছুটা তরল পড়ে রয়েছে। দুধ ভেবে অজয় তাহলে কি খেলো? সাদা তরলটা যে আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করেছে। আমার আমার শ্বাস আটকে আসছে, শ্বাস নিতে পারছি না। আমি বাঁচাও, বাঁচাও। কিছুক্ষণ পরেই দেখা গেল অজয় মাটির উপর পড়ে ছটফট করছে। তার দুটো চোখ যেন বেরিয়ে আসতে চাইছে। গায়ের চামড়া বিভিন্ন স্থানে ফেটে ফেটে যাচ্ছে। শরীর ধীরে ধীরে রক্তে মাখামাখি হয়ে যাচ্ছে। ঘরের মেঝে ভিজে যাচ্ছে অজয়ের গরম রক্তে। হঠাৎ হাতের চামড়ার ফাটল দিয়ে বেরিয়ে এলো
সরু সবুজ সূচের মতো একটা জিনিস 1 ফুট মতো উঁচু হয়েই একটা পাতা মেলে দিল, একটা কচু গাছ। এমন সময় বাইরে দূরে এক মেয়েলি কণ্ঠে হা হা করে অট্টহাসি শোনা গেল। নিস্তব্ধ পরিবেশকে কাঁপিয়ে দিয়ে বহু দূর বাতাসে ভেসে যাচ্ছে সেই হাসির আওয়াজ। হাসির আওয়াজটা ধীরে ধীরে এগিয়ে আসছে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।